আজকের গল্প ডিভোর্সের মামলা। রাত তখন প্রায় 10:30। ড্রয়িং রুমের সোফায় নিশ্চুপ হয়ে বসে আছে অভি। তার কাপা হাতে ধরা সাদা রঙের একটা খামটা অনেকক্ষণ ধরে খুলতে পারছিল না সে। শেষ পর্যন্ত ধীরে ধীরে কাগজটা বের করল। প্রথম লাইনটা পড়তেই বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। ডিভোর্সের নোটিশ। কাগজটা হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। বারবার একই লাইন পড়ছে, কিন্তু বিশ্বাস করতে পারছে না। যে মানুষটার হাত ধরে সারা জীবন একসঙ্গে চলার স্বপ্ন দেখেছিল, আজ সেই মানুষটাই আদালতের মাধ্যমে সম্পর্ক শেষ করতে চাইছে। অভি ধীরে ধীরে চোখ বন্ধ করল। একের পর এক স্মৃতি ফিরে আসতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো। কি রে অভি, এখনো ঘুমাসনি? অভি তাড়াতাড়ি নোটিশটা ভাঁজ করে টেবিলের ওপর রাখল। তার মা এসে পাশে বসলেন। ছেলের মুখের দিকে একবার তাকিয়েই বুঝে গেলেন বড় কিছু ঘটেছে। কি হয়েছে বাবা? অভি কিছু বলল না, শুধু নোটিশটা মায়ের হাতে তুলে দিল। কাগজটা পড়তে পড়তে মায়ের হাত কাঁপতে লাগলো, চোখের কোণ ভিজে উঠল। এটা কি? ঠিক তখনই অভির বাবাও ঘর থেকে বেরিয়ে এলেন। কি হয়েছে? মা নিঃশব্দে কাগজটা তার হাতে দিলেন। পুরো নোটিশ পড়ে তিনি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। সারা বাড়িতে এমন নীরবতা নেমে এলো, যেন কেউ কথা বলতে ভুলে গেছে। অনেকক্ষণ পরে অভি ভাঙা গলায় বলল, বাবা, আমি তো ওকে কোনোদিন কষ্ট দিতে চাইনি, তাহলে আজ আমার বিরুদ্ধে এত অভিযোগ কেন? কেউ উত্তর দিতে পারল না। মা শুধু ছেলের মাথায় হাত রেখে বসে রইলেন। অভির চোখ আবার নোটিশটার ওপর পড়ল। প্রতিটি শব্দ যেন তার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধছে। মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, মোটা অঙ্কের ভরণ পোষণের দাবি। অভি নিজের মনে বলল, এগুলো কি সত্যি আমার বিরুদ্ধে লেখা, নাকি আমি অন্য কারো জীবন পড়ছি? তার চোখের সামনে হঠাৎ ভেসে উঠল বিয়ের দিনের সেই হাসি মাখা মুখ, সেই প্রথম দেখা, সেই প্রথম কথা, সেই প্রথম বিশ্বাস। আর সেখান থেকেই শুরু হলো এমন এক গল্প, যেখানে ভালোবাসার চেয়ে বড় হয়ে উঠেছিল লোভ, বিশ্বাসের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল প্রতারণা। অভি ধীরে ধীরে চোখ বন্ধ করল, আর তার স্মৃতি তাকে ফিরিয়ে নিয়ে গেল 2 বছর আগের এক সকালে। 2 বছর আগে সকাল 8টা। অভির বাড়িতে আজ উৎসবের আবহ। আত্মীয় স্বজন, হাসি, কোলাহল সব মিলিয়ে বাড়িটা যেন আনন্দে ভরে উঠেছে। আজ অভির বিয়ে। অভির বাবা বহু বছর সরকারি চাকরি করেছেন, মাও কর্মজীবী। সারা জীবন সততা আর পরিশ্রমে ছেলেকে মানুষ করেছেন। একটাই স্বপ্ন ছিল, ছেলের সংসারটা সুখের হোক। সন্ধ্যায় শুভক্ষণে শিপ্রা এই বাড়ির বউ হয়ে এলো। লাল শাড়ি, মাথায় ঘোমটা, মুখে শান্ত হাসি। বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতেই সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। একজন আত্মীয়া মুচকি হেসে বললেন, মেয়েটাকে দেখে তো বেশ ভদ্র আর শান্ত মনে হচ্ছে। আরেকজন বললেন, অভির ভাগ্য সত্যিই ভালো। অভি দূর থেকে সব দেখছিল। তার বুকের ভেতরটা আনন্দে ভরে উঠছিল। দিনগুলো খুব স্বাভাবিকভাবেই কাটতে লাগলো। শিপ্রা সবার সঙ্গে হাসি মুখে কথা বলতো। অভির মা রান্নাঘরে গেলে সেও পাশে গিয়ে দাঁড়াতো। অভির বাবা অফিস থেকে ফিরলে এক গ্লাস জল এগিয়ে দিত। বাইরে থেকে দেখলে মনে হতো এর চেয়ে ভালো বউ আর হয় না। অভিও তাই বিশ্বাস করেছিল। সে কখনো কল্পনাও করেনি একজন মানুষকে শুধু ব্যবহার দেখে পুরোপুরি চেনা যায় না।
একদিন অফিস থেকে ফেরার পথে অভি শিপ্রাকে নিয়ে শপিং মলে গেল। শিপ্রার একটি শাড়ি পছন্দ হলো। অভি এক মুহূর্তও দেরি করল না, হেসে বলল, ভালো লেগেছে? তাহলে নিয়ে নাও। শিপ্রার মুখে হাসি ফুটে উঠল। কয়েকদিনের পর একটি দামি ঘড়ি, তারপর একটি সোনার গয়না, তারপর একটি নতুন মোবাইল। অভি কখনো হিসাব করেনি। তার একটাই বিশ্বাস ছিল, যার সঙ্গে সারা জীবন কাটাবো তার হাসির জন্য এতটুকু করতেই পারি। শিপ্রাও হাসত, ধন্যবাদ দিত। সব কিছুই তখন খুব স্বাভাবিক মনে হচ্ছিল। অভি বুঝতেই পারেনি তার ভালোবাসা ধীরে ধীরে কারো সীমাহীন চাওয়ার অভ্যাস হয়ে উঠছে। সময় যত এগোচ্ছিল শিপ্রার চাওয়াগুলোও তত বাড়ছিল। প্রথমে নতুন শাড়ি, তারপর দামি প্রসাধনী, তারপর সোনার গয়না, এরপর ব্র্যান্ডেড ব্যাগ, ঘড়ি, নতুন মোবাইল। অভি যতটা পারত সবই পূরণ করত। কোনো কিছু কিনে দেওয়ার আগে একবারও ভাবত না নিজের কথা। তার কাছে শিপ্রার হাসিটাই ছিল সবচেয়ে বড় পাওয়া। একদিন রাতে শিপ্রা মোবাইলে একটি ছবি দেখিয়ে বলল, এই ডায়মন্ড সেটটা আমার খুব পছন্দ হয়েছে। অভি ছবিটার দিকে তাকালো। দামটা দেখে কয়েক সেকেন্ড চুপ করে রইল। এখনই কিনতে হবে? হ্যাঁ, আরও কিছুদিন পরে নিলে হয় না? শিপ্রার মুখের হাসিটা মিলিয়ে গেল। তোমার কাছে আমার কোনো ইচ্ছেরই দাম নেই, অভি শান্ত গলায় বলল। এভাবে বলছো কেন? তোমার জন্য তো অনেক কিছুই কিনেছি। ওগুলো এখন পুরনো হয়ে গেছে। অভি আর কথা বাড়ালো না। এরপর থেকে প্রায়ই নতুন নতুন আবদার আসতে লাগলো। কখনো বিদেশ ভ্রমণ, কখনো নতুন গাড়ি, কখনো বিলাসবহুল রিসোর্টে ছুটি কাটানোর পরিকল্পনা। অভি অনেক আবদার পূরণ করেছে। আবার অনেক সময় নিজের সামর্থ্যের কথা ভেবে বলেছে, এখন নয়, পরে হবে। এই পরে হবে কথাটাই শিপ্রার অপছন্দ হতে শুরু করলো। একদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরতেই শিপ্রা বলল, আমার সঙ্গে কাল শপিংয়ে যেতে হবে। কী কিনবে? গিয়েই দেখবে। পরদিন শপিং মলে গিয়ে শিপ্রা একের পর এক জিনিস বেছে নিতে লাগলো। বিলের পরিমাণ দেখে অভি অবাক হয়ে বলল, এতগুলো জিনিস একসঙ্গে? শিপ্রা নির্বিকার, এসব তো দরকার। অভি কিছুক্ষণ চুপ থেকে কয়েকটা জিনিস আলাদা করে রাখল। এগুলো পরে কিনব। এই প্রথম শিপ্রার মুখের অভিব্যক্তি বদলে গেল। সে আর একটি কথাও বলল না। বাড়ি ফিরে সারা সন্ধ্যা অভির সঙ্গে ঠিকমতো কথাও বলল না। অভি ভেবেছিল হয়তো রাগ করেছে, দুদিন পর সব ঠিক হয়ে যাবে। সে বুঝতে পারেনি এটা রাগ নয়, এরা ছিল তার চাহিদা পূরণে প্রথম বাধা। আর সেই বাধাই ধীরে ধীরে এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগোতে শুরু করল। শপিং মলের সেই ঘটনার পর থেকেই শিপ্রার আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করলো। পরিবর্তনটা এতটাই ধীর ছিল যে প্রথমে অভি কিছুই বুঝতে পারেনি। বাইরের মানুষের সামনে শিপ্রা আগের মতোই হাসি মুখে কথা বলতো, আত্মীয় স্বজন এলে আন্তরিকভাবে আপ্যায়ন করত। অভির বাবা মায়ের সঙ্গে এমন ব্যবহার করত যেন তাদের চেয়ে আপন আর কেউ নেই। সবাই একটাই কথা বলতো, অভির বউটা সত্যিই খুব ভালো মেয়ে। অভি এসব শুনে গর্ব অনুভব করত, কিন্তু ঘরের দরজা বন্ধ হলেই শিপ্রা যেন অন্য মানুষ হয়ে যেত। ছোট ছোট বিষয় নিয়ে অভির সঙ্গে তর্ক শুরু করত, কথায় কথায় রেগে যেত। দিনের পর দিন অভির সঙ্গে ঠিকমতো কথা বলতো না। অভি যতবার কারণ জানতে চাইতো ততবারই একটাই উত্তর পেত, তুমি বুঝবে না। একদিন রাতে অভি বলল, শিপ্রা, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, কথা না বললে আমি বুঝবো কিভাবে? শিপ্রা ঠান্ডা গলায় বলল, সব কথা সবাইকে বলতে নেই। আমি তো তোমার স্বামী, স্বামী হলেই সব বোঝা যায় না। কথাটা বলে সে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। অভি আর কিছু বলল না। এর কিছুদিন পর শিপ্রা নতুন একটি দাবি করল, আমার কিছু টাকা লাগবে। কত?
শিপ্রা অঙ্কটা বলতেই অভি বিস্মিত হয়ে বলল, এত টাকা কি জন্য? সেটা জানার দরকার নেই, আমার দরকার তাই চাইছি। কারণ না জেনে আমি এত বড় অঙ্কের টাকা দিতে পারবো না। শিপ্রার মুখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। মানে? তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করি বলেই কারণটা জানতে চাইছি। থাক, দরকার নেই। সেদিনের পর থেকে বাড়ির পরিবেশ আরও ভারী হয়ে উঠল। অভি তখনও বুঝতে পারেনি এটা শুধু টাকার দাবি নয়, এটা ছিল আরও বড় কিছুর শুরু, যে দাবির সামনে একদিন দাঁড়াবে তার ভালোবাসা, তার সংসার, এমনকি তার বাবা মায়ের সম্মানও। সেদিনের পর থেকে অভি বুঝতে পারল শিপ্রার চাওয়াগুলো আর সাধারণ আবদারের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রায় প্রতিদিনই নতুন কোনো দাবি, নতুন গয়না, নতুন মোবাইল, দামি পোশাক, বিলাসবহুল হোটেলে থাকা, দামি রেস্তোরাঁয় খাওয়া। অভি নিজের সামর্থ্য অনুযায়ী অনেক কিছুই পূরণ করেছিল, শুধু বাবা মায়ের সম্মান আর স্ত্রীর মুখের হাসিটুকু ধরে রাখার জন্য। একদিন রাতে শিপ্রা বলল, আমি একটা বড় অঙ্কের টাকা চাই। অভি অবাক হয়ে তাকালো। কত? শিপ্রা টাকার অঙ্কটা বলল। অভি যেন মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। এত টাকা কি করবে? সেটা আমার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত হতে পারে, কিন্তু এত বড় অঙ্কের টাকা কেন লাগবে সেটা জানাটা আমার অধিকার। শিপ্রা গম্ভীর গলায় বলল, আমি কারণ বলতে বাধ্য নই। আমি এভাবে টাকা দিতে পারবো না। তাহলে স্পষ্ট করে বলো, দেব না। অন্যায় বা অযৌক্তিক দাবি আমি মেনে নিতে পারবো না। শিপ্রা রাগে টেবিলের ওপর রাখা গ্লাসটা সরিয়ে দিল। তাহলে এই সম্পর্কও থাকবে না। অভি শান্ত থাকার চেষ্টা করল। একটা সম্পর্ক কি শুধু টাকার উপর দাঁড়িয়ে থাকে? আমার কাছে উত্তর আছে, তোমার কাছে নেই। পরদিন সকাল থেকে শিপ্রা অভির সঙ্গে প্রায় কথাই বলল না। অভির মা বিষয়টা বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? অভি শুধু হেসে বলল, কিছু না মা, ছোটোখাটো মনোমালিন্য, ঠিক হয়ে যাবে। সেই ইচ্ছে করেই সত্যিটা বলল না, মা বাবা কষ্ট পাবেন। এই ভেবেই নিজের কষ্ট নিজের মধ্যেই চেপে রাখল। 2 দিন পর শিপ্রা নিজের সব কাপড় গুছিয়ে নিল। অভি অবাক হয়ে বলল, এইসব কী হচ্ছে? শিপ্রা কোনো উত্তর দিল না। ব্যাগের চেইন টেনে বন্ধ করে বলল, যেদিন আমার দাবিটা মেনে নেবে সেদিন ফোন করো। মানে? আমি বাবার বাড়ি যাচ্ছি। অভি সামনে এসে দাঁড়ালো। একবার শান্ত হয়ে কথা বলো। কথা শেষ, এখন সিদ্ধান্ত তোমার। কথাটা বলেই শিপ্রা দরজার দিকে হাঁটতে শুরু করলো। অভির মা ছুটে এসে বললেন, মা, রাগ করে সংসার ছেড়ে যেও না, বসে কথা বলো। শিপ্রা একবারও পিছনে তাকালো না। গেট বন্ধ হওয়ার শব্দে পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। সেদিন রাতে অভির মোবাইল বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল শিপ্রা কলিং। অভি কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো ঠান্ডা কঠোর একটি কণ্ঠ, আমার দাবিটা মানবে নাকি আদালতেই দেখা হবে? অভি কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে রইল। তারপর শান্ত গলায় বলল, শিপ্রা, আমি তোমাকে অনেকবার বলেছি অন্যায় দাবি আমি মেনে নিতে পারবো না। তাহলে আদালতেই দেখা হবে। সেটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয় তাই হোক। শিপ্রার কণ্ঠ আরও কঠিন হয়ে উঠল। আর একটা কথা শুনে রাখো, আমি সবাইকে জানিয়ে দিয়েছি তুমি আর তোমার বাবা মা আমাকে দিনের পর দিন নির্যাতন করেছ। আদালতে সব প্রমাণ করে দেব। অভির বুক কেঁপে উঠল। তুমি জানো এসবের একটাও সত্যি নয়।
সত্যি মিথ্যে আদালত ঠিক করবে। ফোনটা কেটে গেল। সারা রাত অভির চোখে ঘুম এলো না। ভোরের দিকে সে বাবা মায়ের ঘরে গিয়ে সব কথা খুলে বলল। সব শুনে অভির মা ভেঙে পড়লেন। বাবা, যদি টাকা দিয়ে সব শেষ করা যায় তাহলে দিয়ে দে, আমরা আর অপমান সহ্য করতে পারবো না। অভির বাবা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, প্রথমে আমিও ভেবেছিলাম অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবে না, কিন্তু এখন মনে হচ্ছে মেয়েটা খুব বিপজ্জনক, তোর ক্ষতি করে দেবে, আমাদেরও শান্তিতে বাঁচতে দেবে না। অভি বাবার হাত ধরে বলল, বাবা, আজ যদি অন্যায়ের কাছে মাথা নত করি তাহলে সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারবো না। আমি শেষ পর্যন্ত লড়ব। অভির বাবা ছেলের চোখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, ঠিক আছে, সত্যের জন্য লড়বি, আমরা তোর সঙ্গে আছি। সেই রাতেই বিদেশে থাকা অভির ঘনিষ্ঠ বন্ধু সুমনের ফোন এলো। ফোন ধরতেই সুমন বুঝতে পারল অভির কণ্ঠ ভেঙে গেছে। কি হয়েছে অভি? প্রথমে কিছু বলতে চাইল না অভি, কিন্তু সুমন বারবার জিজ্ঞেস করায় পুরো ঘটনাটা খুলে বলল। সব শুনে সুমন কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল, তুই কোনোভাবেই আপোষ করবি না। কিন্তু মামলা? মামলা লড়বি? আমি আছি, কিন্তু ভালো উকিল কোথায় পাবো? আমার এক আত্মীয় আছে, নাম সোহেল, ডিভোর্স আর পারিবারিক মামলায় ওর যথেষ্ট অভিজ্ঞতা আছে। কাল সকালেই ওর সঙ্গে যোগাযোগ কর, আমি এখনই ওকে সব জানাচ্ছি। অভির মনে প্রথমবারের মতো সামান্য সাহস ফিরে এলো। পরদিন সকাল অভি সোহেলের চেম্বারে গিয়ে পৌঁছালো। সোহেল মন দিয়ে পুরো ঘটনাটা শুনলেন, একটাও কথা না থামিয়ে। সব কথা শেষ হওয়ার পর তিনি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর বললেন, আপনার স্ত্রীর কোনো ছবি আছে? অভি অবাক হয়ে বলল, হ্যাঁ আছে। সে মোবাইল খুলে কয়েকটি ছবি দেখালো। ছবিগুলো দেখেই সোহেলের মুখের রং বদলে গেল। তিনি কয়েক সেকেন্ড সম্পূর্ণ নিশ্চুপ হয়ে রইলেন। অভি অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আমার স্ত্রীকে চেনেন? সোহেল ধীরে ধীরে মোবাইলটা অভির হাতে ফিরিয়ে দিয়ে শুধু বললেন, আপনার কাছে ওর বিরুদ্ধে যত প্রমাণ আছে সব আমাকে দিন। কিন্তু আপনি কি ওকে চেনেন? সোহেল অভির চোখের দিকে তাকিয়ে বললেন, সঠিক সময় হলে সব জানতে পারবেন। এখন শুধু একটা কথা মনে রাখুন, সত্য লুকিয়ে থাকতে পারে কিন্তু হারিয়ে যায় না। সোহেলের চেম্বার থেকে বেরিয়ে আসার আগেই অভির মোবাইল বেজে উঠল। অচেনা একটি নম্বর। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো শিপ্রার কণ্ঠ। শেষবার বলছি, আমার দাবিটা মেনে নাও। অভি শান্ত গলায় বলল, আমার সিদ্ধান্ত বদলাবে না। তাহলে প্রস্তুত থাকো। এবার তোমার শুধু নয়, তোমার বাবা মায়ের জীবনও নষ্ট হবে। ফোনটা কেটে গেল। অভি কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। সোহেল সব কিছুই লক্ষ্য করছিলেন। তিনি শুধু বললেন, এখন থেকে ও যদি ফোন করে, মেসেজ করে বা কোনো হুমকি দেয়, সব সংরক্ষণ করবেন, এগুলোও প্রমাণ। অভি মাথা নাড়ল। সেই রাতেই শিপ্রা থানায় অভিযোগ দায়ের করল। অভিযোগ, স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের। পরদিন সকালে কয়েকজন পুলিশ অভিদের বাড়িতে এলো। প্রাথমিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভির বাবা মাকে থানায় যেতে বলা হলো। পাড়ার অনেকেই দরজার সামনে দাঁড়িয়ে গেল। কেউ ফিসফিস করে কথা বলতে লাগলো, কেউ আবার অবাক চোখে তাকিয়ে রইল। অভির মা চোখের জল আটকে রাখার চেষ্টা করছিলেন। অভির বাবা শুধু বললেন, চলো
আমরা কোনো অন্যায় করিনি, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। খবর পেয়ে সোহেল দ্রুত থানায় পৌঁছে গেলেন। সমস্ত আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন। কিছুক্ষণ পর অভির বাবা মা থানা থেকে বেরিয়ে এলেন। সোহেল এগিয়ে এসে বললেন, আঙ্কেল, আন্টি, আপনারা ভয় পাবেন না। আইন অভিযোগ শুনে, কিন্তু রায় দেয় প্রমাণ দেখে। অভির বাবা শান্ত গলায় বললেন, আমরা শুধু সত্যের বিচার চাই। সেটাই হবে। সোহেল অভিকে নিয়ে নিজের চেম্বারে ফিরে এলেন। টেবিলের ওপর একে একে সব কাগজ সাজাতে লাগলেন। ব্যাংকের লেনদেন, উপহারের বিল, মেসেজ, কল রেকর্ড সব কিছু মন দিয়ে দেখলেন। তারপর আবার বললেন, আপনার স্ত্রীর আরও কিছু ছবি আছে? অভি মোবাইলটা এগিয়ে দিল। ছবিগুলো অনেকক্ষণ ধরে দেখার পর সোহেল গভীর নিঃশ্বাস ফেললেন। অভি আর চুপ থাকতে পারল না। আপনি ওকে কিভাবে চেনেন? সোহেল কয়েক মুহূর্ত নীরব থেকে বললেন, কয়েক বছর আগে আমার খুব কাছের একজন মানুষ এই একই মহিলার জন্য সর্বস্ব হারিয়েছিল। অভি বিস্ময়ে তাকিয়ে রইল। সোহেল বলতে থাকলেন, ভালোবাসার অভিনয় করে একের পর এক দামি উপহার, টাকা, বিলাসী জীবনের দাবি সব পূরণ করিয়েছিল। শেষ পর্যন্ত যখন আর কিছু পাওয়ার ছিল না, তখন সম্পর্ক ভেঙে চলে যায়। তাহলে? তখন আমার সন্দেহ হয়েছিল, কিন্তু প্রমাণ ছিল না, তাই কিছুই করতে পারিনি। সোহেল ফাইলটা বন্ধ করলেন। তার চোখে তখন দৃঢ়তা। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এবার প্রমাণ আছে, আর আমি নিশ্চিত করব আদালতে একটাও মিথ্যে যেন সত্যের জায়গা না নিতে পারে। অভির মনে প্রথমবার বিশ্বাস জন্মালো, এই লড়াইয়ে সে একা নয়। 3 দিন পর জেলা আদালত। সকালের নীরবতা ধীরে ধীরে মানুষের কোলাহলে ভরে উঠেছে। এক পাশে দাঁড়িয়ে অভি, তার পাশে বাবা মা। 3 জনের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। অন্য পাশে দাঁড়িয়ে শিপ্রা, সঙ্গে তার বাবা মা। শিপ্রার মুখে কোনো অনুশোচনা নেই, বরং আত্মবিশ্বাসী হাসি। মনে হচ্ছে আজকের রায় সে আগেই জিতে গেছে। বিচারক আদালতে প্রবেশ করতেই সবাই উঠে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হলো। শিপ্রার আইনজীবী একে একে অভিযোগ পড়তে শুরু করলেন। আমার মক্কেলকে বিয়ের পর থেকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। স্বামী ও শ্বশুর শাশুড়ি মিলে তার উপর অমানবিক অত্যাচার করেছেন, তাই তিনি বিবাহ বিচ্ছেদ ও আইন অনুযায়ী ভরণপোষণ দাবি করছেন। কথাগুলো শুনে আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। অভির মা চোখের জল মুছলেন। অভির বাবা মাথা নিচু করলেন না, তিনি সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন। বিচারক অভির দিকে তাকিয়ে বললেন, আপনি কি অভিযোগ স্বীকার করছেন? অভি দৃঢ় কণ্ঠে বলল, না মহামান্য বিচারক, একটি অভিযোগও সত্য নয়। আপনার কি বলার আছে? অভি শান্ত গলায় বলল, আমি আমার স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার সামর্থ্যের মধ্যে যতটা সম্ভব তার সব চাহিদা পূরণ করেছি, কিন্তু একসময় তিনি এমন একটি বড় অঙ্কের টাকা দাবি করেন যার কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না। আমি সেই দাবি মেনে নিইনি। তারপর থেকেই এই মামলার শুরু। শিবরা সঙ্গে সঙ্গে বলে উঠল, সব মিথ্যে কথা। ও আমার জীবন নষ্ট করেছে। ওদের বাড়িতে আমি একদিনও শান্তিতে থাকতে পারিনি। একটার পর একটা অভিযোগ করতে লাগলো সে। অভি কিছু বলতে গেলেও সোহেল হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তিনি আস্তে করে বললেন, শান্ত থাকুন, এখন সত্য বলবে, রাগ নয়। তারপর সোহেল ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। নিজের ফাইল খুলে বিচারকের দিকে তাকিয়ে বললেন, মহামান্য বিচারক,
আমার শেখা আইনের সবচেয়ে বড় শিক্ষা হলো অভিযোগ কখনোই প্রমাণ নয়। সত্য প্রতিষ্ঠা করতে হলে প্রমাণ লাগে। তিনি কয়েক সেকেন্ড থামলেন, তারপর আদালতের দিকে তাকিয়ে বললেন, আজ আমি এই আদালতে এমন কিছু প্রমাণ পেশ করব যা শুধু এই মামলায় নয়, এই ঘটনার আসল উদ্দেশ্যও স্পষ্ট করে দেবে। শিপ্রার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। সোহেল ফাইল থেকে প্রথম নথিটা বের করলেন। আদালত কক্ষ নিস্তব্ধ, সবাই অপেক্ষা করছে সত্যের প্রথম পর্দা কখন সরে যায়। সোহেল বিচারকের অনুমতি নিয়ে সামনে এগিয়ে এলেন। পুরো আদালত তখন নিস্তব্ধ। তিনি ধীরে ধীরে বললেন, মহামান্য বিচারক, এই মামলার অভিযোগ অনেক, কিন্তু অভিযোগের চেয়ে বড় হলো প্রমাণ। আমি সেই প্রমাণই আদালতের সামনে পেশ করতে চাই। এক এক করে তিনি নথিগুলো আদালতের সামনে রাখলেন। ব্যাংকের লেনদেনের কাগজ, দামি গয়না কেনার বিল, মোবাইল, ঘড়ি, পোশাক ও অন্যান্য উপহারের রসিদ, সব নথিতেই অভির নাম। সোহেল বললেন, যে মানুষকে লোভী, অত্যাচারী এবং নির্যাতনকারী বলা হচ্ছে, তিনি বিয়ের পর থেকে নিজের সামর্থ্যের মধ্যে স্ত্রীর প্রায় প্রতিটি চাহিদাই পূরণ করেছেন। এই নথিগুলো তারই প্রমাণ। শিপ্রার আইনজীবী উঠে দাঁড়িয়ে বললেন, উপহার দেওয়া মানেই নির্যাতন হয়নি এমন নয়। সোহেল শান্ত গলায় বললেন, আমি একমত, তাই আমি শুধু উপহারের কথা বলছি না, আরও গুরুত্বপূর্ণ প্রমাণ আছে। তিনি আদালতের অনুমতি নিয়ে কয়েকটি কল রেকর্ড ও মেসেজের প্রতিলিপি জমা দিলেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শিপ্রা বারবার বড় অঙ্কের টাকা দাবি করছে, আর অভি লিখছে, কারণটা বলো, কারণ না জেনে আমি এত টাকা দিতে পারবো না। কোথাও একটি হুমকিও নেই, কোথাও কোনো অশালীন ভাষাও নেই। এরপর সোহেল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর শিপ্রার দিকে তাকিয়ে বললেন, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। করুন। আপনি কি এই আদালতে বলতে পারবেন যে বড় অঙ্কের টাকা আপনি চেয়েছিলেন সেটি কী কারণে চেয়েছিলেন? শিপ্রা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, ওটা আমার ব্যক্তিগত বিষয়। সোহেল সঙ্গে সঙ্গে বললেন, ব্যক্তিগত হতে পারে, কিন্তু আদালতে করা দাবি কখনো ব্যক্তিগত থাকে না, কারণ সেই দাবির আইনি ভিত্তি থাকতে হয়। শিপ্রা কোনো উত্তর দিতে পারল না। সোহেল এবার আরেকটি ফাইল খুললেন। তার কণ্ঠ আরও দৃঢ় হয়ে উঠল। মহামান্য বিচারক, এবার আমি এমন একটি তথ্য আদালতের সামনে পেশ করতে চাই যেটা এই মামলার মোড় ঘুরিয়ে দেবে। আদালত কক্ষে ফিসফাস শুরু হয়ে গেল। সোহেল বললেন, কয়েক বছর আগে আমার এক ঘনিষ্ঠ বন্ধু এই একই মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন। ভালোবাসার বিশ্বাসকে কাজে লাগিয়ে তার কাছ থেকেও ধাপে ধাপে টাকা, দামি উপহার এবং আর্থিক সুবিধা নেওয়া হয়েছিল। যখন সে আর কিছু দিতে পারেনি, তখন সম্পর্ক ভেঙে দেওয়া হয়। তিনি সঙ্গে সঙ্গে যোগ করলেন, আমি কোনো ব্যক্তিগত অভিযোগ করছি না। সেই ঘটনার সঙ্গে সম্পর্কিত নথি, ব্যাংক লেনদেন এবং সাক্ষ্য আদালতের অনুমতি নিয়ে প্রমাণ হিসেবে জমা দিচ্ছি। আদালত নিজেই যাচাই করবে এগুলোর গ্রহণযোগ্যতা। সেই মুহূর্তে শিপ্রার মুখের আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করল। প্রথমবার তার চোখে স্পষ্ট অস্থিরতা দেখা গেল। অভি নিঃশব্দে সব কিছু দেখছিল। তার মনে হচ্ছিল আজ মিথ্যার দেওয়ালে প্রথম ফাটল ধরেছে। আদালত কক্ষ নিস্তব্ধ, সবাই অপেক্ষা করছে
পরের মুহূর্তে কী হতে চলেছে। সোহেল বিচারকের অনুমতি নিয়ে শেষবারের মতো উঠে দাঁড়ালেন। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, মহামান্য বিচারক, আমি কখনো বলিনি যে একজন নারী মিথ্যা বলছেন বলেই তিনি দোষী, আবার একজন পুরুষ অভিযুক্ত বলেই তিনিও দোষী নন। আইনের চোখে সবাই সমান, তাই আজ আমি শুধু প্রমাণের ভিত্তিতেই কথা বলছি। তিনি একে একে সমস্ত নথি, ব্যাংক লেনদেন, মেসেজ, কল রেকর্ড এবং সাক্ষীদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরলেন। এরপর বললেন, এই মামলায় কোথাও নির্যাতনের নির্ভরযোগ্য প্রমাণ নেই, বরং প্রমাণ রয়েছে যে বারবার অযৌক্তিক আর্থিক দাবি করা হয়েছে এবং সেই দাবি পূরণ না হওয়ার পর এই মামলা করা হয়েছে। আদালতের কাছে আমার একটাই আবেদন, এই মামলার রায় যেন শুধু অভিযোগের ভিত্তিতে নয়, প্রমাণের ভিত্তিতে হয়। শিপ্রার আইনজীবী আর নতুন কোনো যুক্তি দেখাতে পারলেন না। শিপ্রার মুখ নিচু হয়ে গেল। তার বাবা মায়ের মুখেও উদ্বেগ স্পষ্ট। কিছুক্ষণ নথিপত্র পর্যবেক্ষণের পর বিচারক রায় ঘোষণা করতে শুরু করলেন। আদালত উভয় পক্ষের বক্তব্য, সাক্ষ্য এবং উপস্থাপিত প্রমাণ সতর্কতার সঙ্গে পর্যালোচনা করেছে। অভিযোগ প্রমাণ করার দায় অভিযোগকারীর। এই মামলায় উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে স্বামী অভি এবং তার বাবা মায়ের বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়নি। আদালত কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। বিচারক আবার বললেন, অতএব অভি এবং তার বাবা মাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো। তার বিরুদ্ধে প্রমাণিত কোনো অপরাধ আদালতের সামনে উপস্থিত হয়নি। অভির মা চোখের জল ধরে রাখতে পারলেন না। অভির বাবা ধীরে ধীরে চোখ বন্ধ করে ঈশ্বরকে স্মরণ করলেন। অভি শুধু মাথা নিচু করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আজ বহুদিন পর তার বুকটা হালকা লাগছে। বিচারক এরপর বললেন, আদালত আরও লক্ষ্য করেছে যে মামলার নথিতে কিছু অসঙ্গতি ও বিভ্রান্তিকর তথ্য রয়েছে। আদালত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনসম্মত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রায় শেষ হতেই আদালত কক্ষ জুড়ে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। শিপ্রা চুপচাপ দাঁড়িয়ে রইল। আজ তার কাছে কোনো উত্তর ছিল না। আদালতের সিঁড়ি দিয়ে নামার সময় সোহেল অভির কাঁধে হাত রেখে বললেন, মনে রাখবেন, সত্যের পথে হাঁটতে সময় লাগে, কিন্তু সত্য হারায় না। অভি মৃদু হেসে বলল, আজ শুধু আমি নই, আমার বাবা মায়ের সম্মানও ফিরে পেলাম। আপনাকে ধন্যবাদ। সোহেল বললেন, ধন্যবাদ আমাকে নয়, প্রমাণকে দিন, কারণ আদালত আবেগ নয়, প্রমাণের ভাষাই বোঝে। অভি একবার বাবা মায়ের দিকে তাকালো। তিনজনের চোখেই জল, তবে সেই জল অপমানের নয়, স্বস্তির। অনেকদিন পর তারা আবার মাথা উঁচু করে বাড়ি ফিরলেন। নারী হোক বা পুরুষ, অন্যায় কখনো কারো পরিচয় দেখে বিচার করা উচিত নয়। যেমন প্রকৃত নির্যাতিত নারীরা ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন, তেমনি মিথ্যা অভিযোগের শিকার নির্দোষ মানুষও ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন। আইনের সবচেয়ে বড় শক্তি অভিযোগ নয়, প্রমাণ। আর সমাজের সবচেয়ে বড় দায়িত্ব সত্য যাচাই না করে কাউকে অপরাধী বা নির্দোষ ঘোষণা না করা। অন্যায় যেই করুক তার শাস্তি হওয়া উচিত, আর নির্দোষ মানুষ যেন সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারে। সেই সমাজ গড়াই আমাদের সবার দায়িত্ব। আদালতের রায় ঘোষণার 6 মাস পর অভি আবার নিজের কাজে মন দিয়েছে।
অভির বাবা মাও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন, কিন্তু সেই কয়েক মাসের অপমান, থানার সামনে দাঁড়িয়ে থাকা, পাড়ার মানুষের কটূক্তি, সব কিছু আজও তাদের মনে দাগ কেটে আছে। একদিন সন্ধ্যায় বারান্দায় বসে অভির বাবা বললেন, জানিস অভি, আমাদের সবচেয়ে বড় কষ্টটা কী ছিল? অভি বাবার দিকে তাকালো। আমরা নির্দোষ জেনেও মানুষ আমাদের অপরাধীর চোখে দেখছিল। অভির মা মৃদু হেসে বললেন, কিন্তু আজ আর কারো ওপর রাগ নেই, শুধু একটা প্রার্থনা করি, কোনো নির্দোষ মানুষ যেন এমন অপমানের শিকার না হয়। অভি শান্ত গলায় বলল, আমি একটা জিনিস শিখেছি মা, সত্যের পথটা কঠিন কিন্তু শেষটা সুন্দর। ঠিক তখনই সোহেলের ফোন এলো। কেমন আছেন সবাই? ভালো আছি। সোহেল বললেন, আপনার মামলার পর আরও কয়েকজন সাহস করে সামনে এসেছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ভয় পাচ্ছেন না। অভি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, প্রত্যেক পুরুষকে সাহস করে এগিয়ে আসা দরকার। মিথ্যে অভিযোগ মেনে নিয়ে তাদের অন্যায় আবদার পূরণ করার কোনো মানে হয় না নিজের জীবন নষ্ট করে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।